Audio Jungle. সবাইকে নয়াভিশনের চৌধুরীর লড়াইয়ের নিয়মিত আয়োজনের আজকে তৃতীয় পর্ব। আজকের এই তৃতীয় পর্বে আমি কাজী খসরু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এই চৌধুরীর লড়াইয়ের পাঠ এবং আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে যথারীতি আমাদের সাথে আছেন ওস্তাদ কামালউদ্দিন আহমেদ এবং আছেন আমাদের ইন্দ্রজিৎ নন্দী। সেই সাথে আজকে আমাদের যন্ত্র অনুষঙ্গে যিনি সহায়তা করছেন তিনি আমাদের এক নতুন সংযোজন। তিনি আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের এই যন্ত্র পরিচালনা করছেন, তিনি হচ্ছেন জুয়েল সাহা। জুয়েল সাহা সহ আমরা আজকের এই তৃতীয় পর্বে অর্থাৎ রংমালার প্রীতি অংশে আমরা এক্ষুনি প্রবেশ করছি। আজকে এই প্রথম গাইবেন ইন্দ্রজিৎ নন্দী, বাবু ইন্দ্রজিৎ নন্দী। প্রীতি এমন কষ্ট জানি কি আগেতে, প্রীতি এমন কষ্ট, প্রীতি এমন কষ্ট জানি কি আগেতে, জ্বর হইল তনু তনু ভাবিতে ভাবিতে, প্রীতি এমন কষ্ট। ভাবি আমি যার দায় সে মোরে ছাড়িয়া যায়, ভাবি আমি যার দায় সে মোরে ছাড়িয়া যায়। প্রীতি করিবি পরাণে মরিবি, বিচ্ছেদ জ্বালায় মরিয়া মরিবি যুবতী। আরে কুলমান পরিহরি হইল কিং করি তারি, তবু মরে যায় ছেড়ে দি করে পিরি। হয় ধুয়া মনে মনে গোপনে রাখিও প্রীতি, প্রীতি করিবি পরাণে মরিবি, বিচ্ছেদ জ্বালায় জ্বলিয়া মরিবি যুবতী। শুনো শুনো ইন্দ্র সভা তোমরা আমার ভাই, রঙ্গমালার প্রীতির কথা সবার শুনাই। ছত্রী বাড়ির দরজা ছিল সে প্রিয় বৈষ্ণবীর ঘর, ভিক্ষা করতে যাই বৈষ্ণবী আল্লাদি নগর। আলমগীর ভিক্ষা করে ডাইনি আরে পায়, দণ্ডচারী বেলা থাকতে নরবাড়িতে যায়। ঠান্ডার আগে যাইয়া প্রিয়ায় ধরিল চিকিন, রঙ্গমালায় বলে আইলো ঈশ্বরের ভুকি। শুনলো শুনলো তোরা দোষ কি, ঠাকুরে থাকবে হেটো মুখী। শুনলো শুনলো তোরা দোষ কি, ঠাকুরে থাকবে হেটো মুখী। দেখি গো দেখি একবার, দেখি দেখি গো দেখি একবার, দেখি। সে কুলে কদম্ব তলে মনে চোরায় নাকি, সে কুলে কদম্ব তলে মনে চোরায় নাকি। আর শুনো সাই গো দাসে কই তোমার ঠাই, ভিক্ষা দিয়া বৈষ্ণবীরে বিদায় করো সাই। এই কথা দুর্গা দাসী যখন শুনিল, রসায় মণ্ডপ ঘরে যাইয়া দর্শন দিল। আর আজ সাইলে কুড়ি কুড়ি থালে উঠাইল, থালা হস্তে করি সে প্রিয়ার কাছে গেল। ভিক্ষা লোক সে প্রিয়া আজার করো থালা, গোলাপের আশীর্বাদ আর রঙ্গমালার। আর রঙ্গমালার কথা প্রিয়া কর্ণেতে শুনিল, মনে মনে সে প্রিয়া ভাবিতে লাগে। নামের এত সুন্দর দেখতে লাগিবি, কি রূপে রঙ্গমালার নয়নে দিল। একে মধ্যে সে প্রিয়া একমত করিল, চকুলে তু মজুরিটা টান দিয়া পূর্ণ করি খুদর দিল। ছোট ছোট করে পুরা কথা সাইতে মজুরি বাজারে
শোনেন শুনলেন সুমিত্রা, শোনেন শুনলেন সুমিত্রা গো মনটাই, আমার মনে শ্রদ্ধা হয়েছে কিন্তু সম্মাদায়, বৈশ তলক রইছ তুমি জোর মন্দিরি ঘরে, এখন কেন যাইতে চাও মৃত্যুর যাতরে? এই কথা রঙ্গমালা যখন শুনিল, সে প্রিয়ারা কেতে কথা কহিতে লাগিল। আর ধীরে হাটে অনুগতে করছে আগমন, দেরি বেড়ার কাছে যাই দিল দর্শন, ওইদিকে শ্যামপ্রিয়ায় নজর করি চায়, কে বা আসে কে বাজায় কে শুনে খাড়ায়, রঙ্গমালার দিকে প্রিয়ায় নজর পড়িল, হেরিতে হেরিতে প্রিয়ার আগে উঠিল, সারি চোখে দুইজনের যখন দেখা হইল, ভাবে মগ্ন হইয়া প্রিয়ায় ঢলিয়া পড়িল। এই কাণ্ড রঙ্গমালায় যখনই দেখিল, মনে মনে রঙ্গমালায় ভাবিতে লাগিল, রঙ্গমালায় বলে আমি বুঝিরে ভাবিয়া, আমার রূপ দেখিয়া করছে রে ঢলিয়া, এমন দয়াল বৈষ্ণব যাইব গই মরিয়া, কত কালে রাখব ধর্মে নরকে ঢালিয়া, ধীরে হাটে অনুগতে করছে আগমন, সে প্রিয়ার কাছে যাইয়া দিও দর্শন, তৈল পানি দিয়া প্রিয়ায় সান্ত্বনা করিল, শাড়ির আঁচল দিয়া বাতাস পুরিল, কিছুকাল বাদে প্রিয়ায় সান্ত্বনা হইল, রাধে কৃষ্ণ বলি ডাক দিয়াই উঠিল, শান্ত হইয়া শ্যাম প্রিয়ায় চোখ মিলি চায়, সোনার পুতুলা যেন সামনে দেখা যায়, তুমি নাকি রঙ্গমালা বুঝাই গো আমারে, তোমার রূপের তুলনা দেখি, তোমার রূপ দেখি আমার পরানো বিদায়। আরে এই কথা রঙ্গমালা যখন শুনিল, সে প্রিয়ার আগেতে কথা কইতে লাগিল, শোনো শোনো সে প্রিয়া গো তোমার গান, আমার মতো কাঙ্গালিনী পৃথিবীতে নাই, কিসের কাকা তুমি কহ নাই আমারে, তোমার রূপের তুলনা আমি না দেখি সংসারে, শোনো শোনো রঙ্গমালা গো তোমার গান, কেমন সুন্দর রঙ্গ কেমন বোঝামার। এই কথা রঙ্গমালা যখন শুনিল, সে প্রিয়ার আগে কথা কইতে লাগিল, শোনো সাইকো শ্যাম প্রিয়া গো তারিয়া, নিবেছিল শীতের আগুন নিভে জ্বালাইয়া। আরে ধনের লোভে বিচার না, ধনের লোভে বাপে বিয়া বিচার করিয়া, রাবতা গুজার কাছে দিছে রে প্রিয়া, আমার ভাইয়া গোলা প্রায়া সুখ দুটি গেল, বাড়ির কাছে রশি তুই গোজা তুলিয়া দিল, বাপের বাড়ি থাকিয়া আমি সেছি আপন পর, একদিনও না করলাম রাবতা গুজার ঘর। এই কথা শ্যাম প্রিয়ায় যখন শুনিল, বাঁশপুরীর বীর যেন বকিয়ায় উঠিল, কার বাড়িতে যাইব আমি কার বাড়িতে রইব, রঙ্গমালার কথায় আমি সৌধি বাড়ি দিব, সৌধি আছে রাজচন্দ্র রসিয়া নাগর, জটাগণের ঘরে শোভে দোসরা নাগর, সৌধির সঙ্গে রঙের সঙ্গে প্রেম লাগাইয়া দিব, অনেক করি দিব টেকা জনম বুড়ি খাইব। এই কথা শ্যাম প্রিয়ায় মনেতে ভাবিয়া, সে গান তোর শ্যাম প্রিয়া গেল গই চলিয়া। ঠমকে ঠমকে চলে শ্যাম প্রিয়া ছবি অবলম্বন করে রূপে, ঠমকে ঠমকে চলে শ্যাম প্রিয়া ঝলমল টুকু করে। আর সৌধুরী বাড়ি যায়, সৌধুরী বাড়ির দরজা যাইয়া দিল দর্শন, মনে মনে জানিয়া ভাবিতে লাগিল, সৌধুরী বাড়ির
শ্যামপ্রিয়া বৈষ্ণবী তখন চোখে ঠার দিল আলগে থাকি রাজচন্দ্রে নজর করে চাই শ্যামপ্রিয়া ঠারণ লইছে এমন দেখা যায় আর শুনেন শুনেন কোন ঠাকুর কেমনে রেটাই আমার সর্দি হচ্ছে প্রাণ খোলা সরে আরাম এই কথা রাষ্ট্রপোড়া যখন শুনিল দরবার খেমা দিয়া অন্তর বাড়িতে রাজচন্দ্রে পাঠাই দিল আর ধীরে হাটে অনুগতে কুছে আগমন অন্তর বাড়ি যায় সৌদ্রি দিল দর্শন সোনালি ধুতির কোসা তুমি দিল গোলাপি সাদর কাঁধে তুলি জরির জুতা পাই দিয়া শ্যামপ্রিয়ার কাছে গেল হাঁটিয়া আরে শুনো সাইগোপ শ্যামপ্রিয়া কই তোমার ঠাই ঠার মারিয়া বন্দি দিগো আইলা কি শিলাই এই কথা শ্যামপ্রিয়ায় যখন শুনিল মধুর বসনে কথা কহিতে লাগিল শুনেন শুনেন মহারাজ কই আপনার ঠাই অপূর্ব একটা সাথে গ্রামের বাড়িতে যায় এই কথা রাজচন্দ্র যখন শুনিল শ্যামপ্রিয়ার আগেতে কথা কহিতে লাগিল শোনো শোনো শ্যামপ্রিয়া দুঃখ তোমার ঠাই বিবাতা প্রত্যক্ষ তুমি বাড়িতে যায় এই কথা শ্যামপ্রিয়া যখন শুনিল রাজচন্দ্রের আগেতে কথা কহিতে লাগিল শুনে শুনে নাতি ঠাকুর আপনার ঠাই শুনে শুনে নাতি ঠাকুর কই আমার ঠাই বীরদের তোর কাছে টেকা দেও না ফিরায় এই কথা রাজচন্দ্রে যখন শুনিল বেড়ায় বেড়ায় শ্যামপ্রিয়ারে ঠাসাইয়া ধরিল যদি চন্দ্র প্রেমের কথা পায় আদায় ফেরা ধরলেও কারণ দৌড়া যায় বেড়াই আসে প্রিয়ারে যখন ধরিল রঙমালার কত প্রিয় কহিতে লাগিল রে আপনার আমার ঘরের মাইয়া গোলাপের বগনি ইসি বাসি রাখছে মা রঙমালা রানী সে রসে কৃষি বিয়া করে সুদিয়া রঙমালা ট্যাঙ্গের গিয়া নাটু পালা শোনো শোনো শ্যামপ্রিয়া কই তোমার ঠাই মোর বাড়ি কত করে দেখাই দেওয়া চাই এই কথা শ্যামপ্রিয়া যখন শুনিল রাজচন্দ্রের আগেতে কথা কহিতে লাগিল এমন কথা কথা যদি কোনো হাইলা চাষার কাছে বসিস বলি দুশে টাকা পেলাই মৃত্যু কাছে এই কথা রাজচন্দ্রে যখন শুনিল শ্যামপ্রিয়া সতী বড় সব আর কি দিব বলে ভাবিতে লাগিল জেবে হাত দিয়া এক টাকা প্রিয়ার হাতে দিল ইহা দেখি শ্যামপ্রিয়ার আনন্দিত হইল হাতের টাকা শ্যামপ্রিয়া পালাইয়া দিল আমি হেন জাতপুরে তোমার আকুল জাগর লক্ষ টাকায় আছে জঙ্গলের ভিতর কৃষ্ণগির কাছে সত্যি বড় সরু মধুর বসনে কথা কহিতে শোনো সাইকো বন্দিনী গো শোনো তুই আমন এক মুঠো তোমার নামে লিখে দিব শোনো সাইকো বন্দিনী গো শোনো দি আমন এক মুঠো তোমার নামে লিখে দিব লেখার কি বারাট আমার জায়গা কি বারাট দিনে দিনে আমার নামে রাজচন্দ্রের হাট লেখার কি বারাট আমার জায়গা কি বারাট দিনে দিনে করে তোমার রাজচন্দ্রের হাট এই কথা প্রশ্ন প্রিয় যখন শুনিল রাজচন্দ্রের আগেতে কথা কহিতে লাগিল আরে বাকি নামে ফাঁকিদাত সর্বলোকে জানে সারিলে আপন কার্য ফিরি নাই মনে এই কথা রাজচন্দ্রে যখন শুনিল পকেটে তুলসির কাগজ টান দিয়া লইল আপন হাসতে কাগজ লিখিতে লাগিল 60 ঘর বৈরাগীর মালিক লিখিয়া সে দিল কৃষ্ণবীর হস্তে যখন কাগজে দিল ইহা দেখি বৈষ্ণবী বড় খুশি আর শুনো শুনো নাতি ঠাকুর কই তোমার ঠাই চার দণ্ড বেলা থাকতে আসিও ভাই এই কথা রাজচন্দ্র কত দূর যাইয়াছ তুই
তোলাম দেখছি এমন দেখা যায় শোনো শোনো নাতি ঠাকুর কই তোমার ঠাই দুষ্টি দুষ্টি কথার মধ্যে তোলা বেশি যায় শোনো সাইকো বন্দি দীর্ঘ তোলাই আছি আমি প্রিয়ানকে আন্তঃমন্ত্র জানি তুমি এই কথা সে মুখিয়া যখন শুনে হেকর করি সে মুখিয়া হাসিয়াই যেই দিন লাগো শিখছি যেদিন লাগো শিখছি আমি টিপরা রোডেরায় সাথে বার বসি তারপর সোয়াল ওমকারে আসমানের তারি করে ওমকারে আসমানের তারা পারি না পারি পাতালের বালু আমি পারি যদি আমি পুরো মুখে পড়ি দিব ভগবান ভাঙা কানে জোয়ার চুষারি যদি আমি পুরো মুখে পড়ি দিব ভাঙাকে জোয়ার চোর ধরে শিখা এই কথারা সন্ধে যখন শুনল সে প্রিয়ার আগেতে কথা কইতে লাগে শোনো সাইকো বন্দি দিগো তোমার ঠাই পান পড়া বেয়ার মরে কথা দেও সাই এই কথা সে প্রিয়া যখন শুনল মহারাজের আগে কথা কইতে লাগে কি দিব কথা দিব এখনে কি দিব কথা দিব কথা লিস্টাই এক মূলে 500 বাড়ি আনি দেও সাই এই কথা রাত সন্ধে যখন শুনল ওই কালে আনিব বলি তোর বাড়িতে সেনা সন্ধ্যা করি খানা যে খাইলো খানা খাইয়া মহারা স্বয়ং সারি দণ্ড বেলা থাকতে উঠিয়া বসে রামবাড়ালি বলাইতে থাকে শোনো শোনো রামবাড়ালি কই তোমার যাই যদি করি ধরা টান সাজাই আনো সাই এই কথা রামবাড়ালি যখন শুনিল ধরা টান রামা সাজায় রামায়ণী গোড়া করিয়া সাজন তা দেখিয়া মহারাজে খুশি হইল। এতক্ষণ আমরা ইন্দ্রজিৎ নন্দীর কণ্ঠে রংমালার প্রীতি অংশ শুনছিলাম। রংমালার প্রীতি অংশে আমরা দেখি ধুয়া, গান এবং মূল পালা, এই তিনটি অংশ। এই তিন অংশের মধ্যে পালা অংশটাই আমাদের আলোচনার বিষয়। পালায় দেখা যায় শোনো শোনো ইন্দ্রসভা তোমরা আমার ভাই রংমালার পীড়িতের কথা সবারে শোনাই। অর্থাৎ এখানে যদিও কোনো ইন্দ্রসভা নাই, সত্যযুগে ইন্দ্রসভা ছিল, সেরকম একটা সভার মধ্যে এই রংমালার পীড়িতের কথা এখানকার শায়ের বলছেন। কি বলছেন? সত্রীবাড়ির দরজায় ছিল শ্যামপ্রিয়া বৈষ্ণবীর ঘর, ভিক্ষা করতে যায় বৈষ্ণবী আহ্লাদিনগর। এখানে যেটা পরিধানযোগ্য সেটা হচ্ছে আহ্লাদিনগর বা আহ্লাদিনগর। এটি আমাদের রাজগঞ্জের সামান্য পশ্চিমে, এবং রাজগঞ্জ ছয়ানি যে রাস্তা আছে সেই রাস্তার উত্তর পাশে গ্রামটার নাম আহ্লাদিনগর। এই আহ্লাদিনগরে কি করছে? শ্যামপ্রিয়া বৈষ্ণবী সেখানে ভিক্ষা করতে যায়। কে শ্যামপ্রিয়া বৈষ্ণবী? ওই যে 60 ঘর বৈরাগীর জায়গা রাজেন্দ্র দিয়েছিল তার বাড়ির সামনে, সেই 60 বাড়িরই এক বাড়ির এই শ্যামপ্রিয়া বৈষ্ণবী। এবং এই শ্যামপ্রিয়া বৈষ্ণবী চৌধুরীর লড়াইয়ের খুবই উল্লেখযোগ্য একটি চরিত্র। শ্যামপ্রিয়া বৈষ্ণবীকে আমরা এই অংশে খুব ভালোভাবে দেখব। শ্যামপ্রিয়া বৈষ্ণবী কি করে? সালুমদিন ভিক্ষা করে ডাইনে আর বায়, দণ্ডচারিক বেলা থাকতে নরবাড়ি যায়। সে যখন নরবাড়িতে গিয়ে পৌঁছালো তখন 4 দণ্ড বেলা। ঘাড়ার আগে যাইয়া প্রিয়া ধরিল জিকির। এখানে উল্লেখ্য যে যেহেতু শায়ের একজন মুসলিম, এই জন্যে সে এই যে বৈষ্ণবীর গানকে বলছে যে জিকির। হ্যাঁ, তো শ্যামপ্রিয়া ঘাড়ার আগে, ঘাড়ার মানে হচ্ছে দরজা, বহির্বাটির। কি করলো? সে জিকির ধরলো এবং রংমালা বলে আইছে ঈশ্বরের ফকির। রংমালা তখন বলছে যে হ্যাঁ, পরমেশ্বরের
একজন ভিক্ষুক এসছে। তারপরে একটা গান, গানের পরে পালা অংশে আছে, শুনো চাই গো অগদাসী কই তোমার ঠাই, ভিক্ষা দিয়া বৈষ্ণবীরে বিদায় করা চাই। এখানে আমরা রংমালার চরিত্রের একটা ভিন্ন দিক দেখি। সেটা হচ্ছে যে রংমালা অন্যদের প্রতি খুবই দয়াশীল। এখানে বৈষ্ণবীকে দ্রুত ভিক্ষা দিয়ে বিদায় করার জন্যে সে দাসীকে অনুরোধ করছে। আর সেখানে এই কথা দুর্গাদাসী যখন শুনিল, রসাই মণ্ডপ ঘরে যাই দর্শন দিল। রসাই মণ্ডপ ঘর মানে যেটা আমাদের স্টোর রুম, অর্থাৎ যেটা রান্নাঘরের যাবতীয় ভাড়ার ঘর বলে। এই ভাড়ার ঘরে গেল, কে গেল? দুর্গাদাসী। মানে ওই যে নরবাড়ির যেই দাসী আছে সেই দাসী। আজ্জের চাইল এক বুড়ি করি থালে উঠাইল। আজ্জের চাল মানে আধাশের চাল। আধাশের চাল মানে এখন আমরা কেজিতে হিসেব করি, এক সময় আমরা সেরে হিসেব করতাম। এই আধাশের চাল নিল এবং কড়ি নিল। এক সময় কড়িটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের লেনদেনের ক্ষেত্রে। সেই রকম এক বুড়ি কড়ি থালের মধ্যে নিল, থালা হস্তে করে শ্যামপ্রিয়ার কাছে গেল। অর্থাৎ বৈষ্ণবীকে ভিক্ষা দেওয়ার জন্য আধাশের চাল নিল এবং এক বুড়ি কড়ি নিল। ভিক্ষা লও শ্যামপ্রিয়া আজাইর করো থালা, মানে থালাটা খালি করো, ভিক্ষা নিয়ে নাও। গোলাপের আশীর্বাদ আর রঙ্গমালা, অর্থাৎ তাদের বাড়ির যেই ছেলে এবং মেয়ে, অর্থাৎ গোলাপ এবং রংমালা, এই হচ্ছে এই নরবাড়ির ছেলে মেয়ে, তাদের পক্ষ থেকে এই আশীর্বাদ স্বরূপ তুমি এটা গ্রহণ করো। রংমালার কথা প্রিয়া কর্ণেতে শুনিল, মনে মনে শ্যামপ্রিয়া ভাবিতে লাগিল। যখন রংমালার নামটা তার কানে আসলো তখন সে ভাবছে, কি ভাবছে? নামের সুন্দর এত, দেখতে লাগে কি, রূপে রংমালারে নয়নে দেখি। তাহলে এই যে নামটা এত সুন্দর রংমালা, তার রূপটা কেমন এটা আমার দেখতে ইচ্ছে করে, এটা মনে মনে ভাবছে। কে ভাবছে? শ্যামপ্রিয়া বৈষ্ণবী ভাবছে। এরপরে শায়ের বলছেন এমন, হ্যাকমতটা শ্যামপ্রিয়া হ্যাকমত করিল। হ্যাকমত মানে কৌশল, কৌশল করলো। শ্যামপ্রিয়া কি করলো? জুম্বুলের তন খুঞ্জুনিটা টান দিয়া লইল। জুম্বুল মানে হচ্ছে থলি বিশেষ বা যেটাতে ভিক্ষার চাল ইত্যাদি রাখে, সেটা থেকে কি বের করলো? খুঞ্জুনি বের করলো। টুন্নুর টুন্নুর করে খুঞ্জুনি টোকা দিল এবং আস্তে আস্তে টিং টিং করে সেটাকে টোকা দিল। ছোট্ট ছোট্ট নরের পোলা তামসা চাইতে আইলো, খুঞ্জুনি বাজায় শ্যামপ্রিয়া আরম্বিলা গীত, শুনে যত নরের বংশ হইল বিপরীত। অর্থাৎ এই যে শ্যামপ্রিয়ার গীত শুনে নরবাড়ির ছোট ছোট বাচ্চারা সব তার দিকে ধেয়ে আসলো, বিপরীত মুখে হলো। এরপরে একটা গান অংশ, তারপরে পালা হচ্ছে, টুন্নুর টুন্নুর গায়ে গীত যেন বিনার টান, পথঘাট বোঝা যায় না ভগতে পড়া। অর্থাৎ এই যে টিং টিং করে সে গান ধরেছে, যেন বিনা বাজছে, আর এটার মধ্যে অন্য কিছু বোঝা যায় না, মনে হয় যেন সে ভগবতে তার প্রাণ উজাড় করে সে মিশিয়ে দিয়েছে। ঘরে থাকি রংমালা কর্ণেতে শুনিল, মাসুমিত্রা বলাই কথা কহিতে লাগিল। তখন এই যে বৈষ্ণবীর গান, এই গান রংমালা কানে শুনলো এবং তার মাসিকে ডেকে কথা বলছে। কি বলছে? মাসিকে ডেকে রংমালা বলছে, শুনেন শুনেন মাসুমিত্রা, কই আমনের ঠাঁই, আমার মনের শ্রদ্ধা হয় কীর্তন শুনবার লাই। অর্থাৎ রংমালার কীর্তন শুনতে ইচ্ছে করছে, এটা সে তার মাসিকে বলছে। তখন মাসির বক্তব্যটা এরকম, হইছ তলক রইছ তুমি জোড় মন্দির ঘরে, এখন কেমনে যাইতে চাও আগ দরজার পরে। অর্থাৎ তুমি যখন থেকে হয়েছো তখনই তুমি অন্দর বাড়িতে এই যে জোড়া ঘর, এই জোড়া ঘরের ভেতরে তুমি ছিলে, এখন কেন তুমি বাহির বাড়িতে যেতে চাচ্ছ? এই কথা রংমালায় যখন শুনিল, রংমালারে লইয়া যাত্রা করিল। এখানে একটু বলা প্রয়োজন যে এই কথা মাসুমিত্রা যখন শুনিল, রংমালারে লইয়া যাত্রা করিল, এটি হওয়ার কথা।
এটা সম্ভবত আমাদের এখানে মুদ্রণ প্রমাদ রয়েছে। যাই হোক, এরপরে কি হলো, ধীরে হাঁটে অনুগতে করছে আগমন, তেড়ে বেড়ার কাছে যায় দিল দর্শন। এখানে একটু ব্যাখ্যার প্রয়োজনীয়তা রয়েছে। ধীরে হাঁটে অনুগতে মানে পেছনে পশ্চাতে পেছনে পেছনে হাঁটছে কার? মাসির পেছনে যাচ্ছে কে? রংমালা যাচ্ছে। কোথায় গেল? তেড়ে বেড়ার কাছে যায় দিল দর্শন, অর্থাৎ তেড়ে বেড়ার কাছে গেল। এইখানে তেড়ে বেড়ার সম্পর্কে একটু বলা দরকার। তেড়ে বেড়া মানে হচ্ছে আড়াআড়ি ভাবে স্থাপিত একাধিক বেড়া, যেটা গ্রামের বাড়িতে আগে আমরা বহির্বাড়ি এবং অন্তর্বাড়ির মধ্যে যেই মধ্যখানে যে বেড়া, এখানে একাধিক বেড়া আড়াআড়ি ভাবে স্থাপিত থাকতো, যেন এক পাশ থেকে অপর পাশে দেখা না যায়। এটাই হচ্ছে তেড়ে বেড়া। কিন্তু আমাদের এই পালার শব্দার্থ এবং টিকা প্রণয়নের ক্ষেত্রে দেখা যায় যে এই তেড়ে বেড়া মানে ত্রিকোণ বেড়া বলা হয়েছে। এটি নোয়াখালীর নোয়াখালীর লোক হলে এই বিভ্রমটা হয়তো থাকতো না। যাই হোক, যা বলছিলাম, এই যে এখন তেড়ে বেড়ার কাছে গিয়ে কি করলো, দাঁড়ালো। ওই দিকে শ্যামপ্রিয়া নজর করে চায়, কে বা আসে কে বা যায়, কে শুনে খাড়ায়। অর্থাৎ কে দাঁড়িয়ে শুনছে এবং কে আসা যাওয়া করছে, এটা শ্যামপ্রিয়া চুপি চুপি ওইদিকে সে ফলো করছে। দুঃখিত। রংমালার দিকে প্রিয়ার নজর পড়িল, প্রিয়ার মানে শ্যামপ্রিয়া। হেরিতে হেরিতে প্রিয়া আঁখি উল্টিল, এবং সে চোখ উল্টে ভালো করে দেখলো কাকে? রংমালাকে। চারি চক্ষের দুইজনে যখন দেখা হইল, ভাবে মগ্ন হইয়া প্রিয়া ঢুলিয়া পড়িল। প্রিয়া মানে শ্যামপ্রিয়া। শ্যামপ্রিয়া যখন রংমালার চোখে চোখ পড়ল, তখন সে ঢলে পড়ে গেল। যা বলছিলাম কি হচ্ছে, ওইদিকে শ্যামপ্রিয়া নজর করে চায়, কে বা আসে কে বা যায়, কে শুনে খাড়ায়। রংমালার দিকে প্রিয়ার নজর পড়িল, হেরিতে হেরিতে আঁখি উল্টিল। চারি চক্ষের দুইজন যখন দেখা হইল, ভাবে মগ্ন হইয়া প্রিয়া ঢুলিয়া পড়িল। অর্থাৎ তখন এমন ভাবে ঢলে পড়ল শ্যামপ্রিয়া বৈষ্ণবী, যেন সে ভাবে মগ্ন হয়ে গেল। এই কাণ্ড রংমালায় যখন দেখিল, মনে মনে রংমালায় ভাবিতে লাগিল। এটা যখন দেখলো যে রংমালা বৈষ্ণবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন রংমালায় বলে, আমি বুঝিরে ভাবিয়া আমার রূপ দেখি পড়ছে রে ঢুলিয়া। রংমালা তখন ভাবছে যে আমার রূপ দেখে শ্যামপ্রিয়া ঢলে পড়েছে। এমন দয়ালী বৈষ্ণবী যাইব গো মরিয়া, কতকাল রাখিব ধর্মে নরকে ঢালিয়া। বলছে যে এখন যদি বৈষ্ণবীটা মারা যায়, তাহলে আমাকে ধর্ম নরকে ঢেলে রাখবে, মানে আমি নরকবাসী হব। ধীরে হাঁটে অনুগতে করছে আগমন, শ্যামপ্রিয়ার কাছে যাই দিল দর্শন। তখন রংমালা কি করলো, শ্যামপ্রিয়ার কাছে গেল ধীরে ধীরে, এবং তোল পানি দিয়া প্রিয়ার সান্ত্বনা করিল। তখন এই শ্যামপ্রিয়াকে তোল এবং পানি দিল মাথায় ইত্যাদিতে, এবং শাড়ির অঞ্চল দিয়া বাতাস করিল। এই রংমালা শ্যামপ্রিয়াকে শাড়ির আঁচল দিয়ে বাতাস করলো। কিছুকাল বাদে প্রিয়া শান্ত হইল, রাধে কৃষ্ণ বলি ডাক দিয়া উঠিল। অর্থাৎ যখন শ্যামপ্রিয়া শান্ত হলো, তখন রাধে কৃষ্ণ বলে ডেকে উঠলো। শান্ত হইয়া শ্যামপ্রিয়া চক্ষু মেলি চায়, সোনার পুতুলা যেন সামনে দেখা যায়। তখন সে কি করলো, শ্যামপ্রিয়া যখন
চোখ মেললো, দেখলো সামনে যেন একটা সোনার পুতুল। এই কথা রংমালায় যখন শুনিল, শ্যামপ্রিয়ার আগে কথা কহিতে লাগিল। রংমালা এবার শ্যামপ্রিয়াকে বলছে, শুনো শুনো শ্যামপ্রিয়া, কই তোমার ঠাঁই, আমার মতো কাঙ্গালিনী পৃথিবীতে নাই। তখন এখানে এই যে রংমালার বদান্যতা আমরা দেখি, যে রংমালা শ্যামপ্রিয়াকে বলছে যে আমি একজন কাঙ্গালিনী, আমার মতো কাঙ্গালিনী পৃথিবীতে নাই। কিসের কাঙ্গাল তুমি কহো না আমারে, এবার শ্যামপ্রিয়ার কথায়, কিসের কাঙ্গাল তুমি কহো না আমারে, তোমার রূপের তুলনা আমি না দেখি সংসারে। তখন শ্যামপ্রিয়া বলছে যে তোমার রূপের তো আমি কোনো তুলনা ভূভারতে দেখি না, কিন্তু তুমি কাঙ্গাল কিসের। এবার রংমালা বলছে এরকম, শুনো শুনো, এটা রংমালা নয়, শ্যামপ্রিয়া বলছে, শুনো শুনো রংমালা, কই তোমার ঠাঁই, এমন সুন্দর রঙ্গ কেমন গো জামাই। বলছে যে তুমি এমন সুন্দরী, তোমার জামাই জানি কেমন। এই কথা রংমালায় যখন শুনিল, শ্যামপ্রিয়ার আগে কথা কহিতে লাগিল। তখন শ্যামপ্রিয়াকে রংমালা বলছে, শুনো চাই গো শ্যামপ্রিয়া, গো উদ্ভব কালিয়া, নিবেছিল চিত্তের আগুন, দিলে গো জ্বালিয়া। তাহলে আমার মনে যে আগুনটা নিবেছিল, তুমি এই কথা বলে সে আগুন জ্বেলে দিয়েছ। অর্থাৎ জামাইয়ের কথা বলতে গেলে, অর্থাৎ তার স্বামীর কথা যদি বলতে হয়, তখন তার এই যে স্বামীকে সে প্রথম দিনেই পদাঘাতে পালঙ্ক থেকে ফেলে তাড়িয়ে দিয়েছে, সেই কথা তার মনে পড়ে গেল। এবং বাবা ভাইয়ের উপর তার যে ক্রোধ ক্ষোভ, সেগুলো সে বলতে লাগলো। কিরকম ভাবে বলছে, ধনের লোভেতে বাপে বিচার না করিয়া, রামগচ্চা গুজির কাছে আমারে দিছে বিয়া। বলছে ধনের লোভে আমার বাবা কি করেছে, রামগত্যা গুজার কাছে আমাকে বিয়ে দিয়েছে। আমার ভাইয়া গোলাপ রাইয়া চক্ষু দুটি খাইল, অর্থাৎ আমার ভাইও যেন অন্ধ হয়ে গেল, বাড়ির কাছে রসিক থুই গুজারতন বিয়া দিল। এবং কি করলো সে, আমার ভাই যেন তার এই দৃষ্টি হারিয়েছে, সেই জন্য সে বাড়ির কাছে অনেক উপযুক্ত মানুষ ছিল, রসিক লোক ছিল, তাদেরকে রেখে গুজার কাছে বিয়ে দিয়ে দিল। বাপের বাড়ি থাকি আমি চিনছি আপন পর, আমি এখন বাবার বাড়িতে থেকে আপন পর চিনেছি। একদিনও না করলাম রামগচ্চা গুজার ঘর, আমি একদিনও রামগতি গুজার ঘর করিনি। এই কথা শ্যামপ্রিয়া যখনই শুনিল, বাসমুড়ির ইবলিশ যেন ফড়কিয়া উঠিল। এইখানে একটু বলা দরকার, শ্যামপ্রিয়া যখন এটা শুনলো যে রংমালা স্বামী নেই এবং রংমালা স্বামী পরিত্যক্তা, তখন এই শ্যামপ্রিয়ার ভেতরে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। এবং কিরকম, এটা কবি এরকম ইয়ে দিচ্ছেন, কবি বলছেন এরকম যে বাঁশমুড়ির ইবলিশ যেন ফড়কিয়া উঠিল। বাঁশমুড়ি মানে বাঁশের মুড়ার মধ্যে, ইবলিশ মানে যে শয়তান, বাঁশ মুড়ার মধ্যে যেরকম বিভিন্ন, এটা আমাদের মিথ যে বাঁশমুড়ার মধ্যে খারাপ বিষয় থাকে, সেই খারাপ বিষয় হঠাৎ যেন তার মাথায় এসে ভর করলো। কার বাড়িতে যাইব আমি, কার বাড়িতে রইব, রংমালার সুন্দরীর কথা চৌধুরী বাড়িতে কইব। তখন সে স্থির করলো যে এই রংমালা এত সুন্দরী একটা মেয়ের কথা আমি চৌধুরী বাড়িতে গিয়ে বলবো। চৌধুরী আছে রাজচন্দ্র রসিয়া নাগর, জলটাঙ্গনের ঘরে শোবে দোসরা নাগর। বলছে যে এই যে রাজচন্দ্র চৌধুরী আছে, তাকে গিয়ে যদি বলা যায়, তাহলে সে জলটাঙ্গনের ঘরে এই রংমালার সঙ্গে এই নাগর হিসেবে সময় কাটাবে। চৌধুরীর সঙ্গে এইখানে এই শ্যামপ্রিয়ার আসল উদ্দেশ্যটা এই দুই লাইনে আমরা টের পাই, দেখি। সেখানে বলা হচ্ছে এরকম, চৌধুরীর সঙ্গে রঙের সঙ্গে প্রেম লাগাই দিব, অনেক করে দিব টাকা, জনম ভরে খাইব। কি করব, চৌধুরীর সঙ্গে রঙের সঙ্গে মানে রংমালার সঙ্গে প্রেম লাগাই দিব, মানে প্রেম ঘটিয়ে দেবে, এবং সেখানে অনেক টাকা করে দেবে, সে এটা জনম ভরে খাবে।
তো যা বলছিলাম, এই কথা শ্যামপ্রিয়া মনেতে ভাবিয়া সেখান্তন শ্যামপ্রিয়া গেল বই চলিয়া। এই কথা ভেবে সে সেখান থেকে চলে গেল। চলে কোথায় গেল? চলে গেল হচ্ছে চৌধুরী বাড়ির দরজায় যায় দর্শনও দিল। অর্থাৎ চৌধুরীর বাড়িতে গিয়ে সে চৌধুরীর বাড়িতে গেল। মনে মনে শ্যামপ্রিয়া ভাবিতে লাগিল, পদ নাই পরিচয় নাই, কইব কাহার ঠাঁই, কেমন কথা কইবরে রাজচন্দ্রের কাছে যাই। অর্থাৎ রাজচন্দ্রের সাথে তো আমার পরিচয় নেই, আমি কি করে এই রাজচন্দ্রের কাছে গিয়ে এই রংমালার কথা বলবো? আমার তো রাজচন্দ্রের সাথে পরিচয় নেই। তখন সে কি করলো? চৌধুরী বাড়িতে আলগে থাকি শ্যামপ্রিয়া নজর করে যায়। চাচা ভাতিজা তিনজনের দরবারে দেখা যায়। তখন দূর থেকে শ্যামপ্রিয়া দেখলো, কি দেখলো? যে চাচা ভাতিজা এবং আরো একজন, এই তিনজনকে দেখা যাচ্ছে তারা কোথায়? দরবারে, অর্থাৎ যে জমিদারের যে বৈঠক ঘর সেখানে। কি করছে? আর একজন বুঝায় কাগজ দেখিয়া রাজচন্দ্র বসি রয়েছে তক্কা ঢেলান দিয়া। এখানে তক্কা ঢেলান দিয়া মানে তাকিয়া হেলান দিয়ে কে বসে আছে? রাজচন্দ্র। আর একজন কাগজ দেখাচ্ছে এবং বুঝাচ্ছে। মনে মনে শ্যামপ্রিয়া বুদ্ধি যে করিল, জুম্বুলিত্তম খুঞ্জুরিটার টান দিয়া লইল। আবার সে থলির থেকে তার এই বাদ্যযন্ত্রটা সে বের করল। বের করে সে একটা গান ধরলো। এই গানটা এখানে আছে, ছোট্ট একটা গান। তারপরে কি হলো? বাজায় আর শ্যামপ্রিয়া চৌধুরীর দিকে চায়, এই দিকে রাজচন্দ্র নজর করে চায়। এখন শ্যামপ্রিয়া কি করছে? শ্যামপ্রিয়া চৌধুরীর দিকে তাকাচ্ছে এবং যখন রাজচন্দ্র এই শ্যামপ্রিয়ার দিকে চোখ পড়লো, শ্যামপ্রিয়া আর চৌধুরীর চোখ যখন এক হইল, শ্যামপ্রিয়া বৈষ্ণবী তারে তখন চক্ষে ঠাত দিল। অর্থাৎ এই শ্যামপ্রিয়া এবং রাজচন্দ্র যখন চোখাচোখি হলো, তখন সে ইয়েকে অর্থাৎ রাজচন্দ্রকে চোখে চোখ টিপ দিল বা চোখে কথা বলল। আলগে থাকে রাজচন্দ্র নজর করে চায়, শ্যামপ্রিয়া ধারণ লইছে এমন দেখা যায়। অর্থাৎ শ্যামপ্রিয়া চোখের ভাষায় তাকে ডাকছে এমন দেখা যাচ্ছে। তারপরে এই অবস্থা দেখে রাজচন্দ্র কি করলো? রাজচন্দ্র তখন দরবারে যেহেতু চাচা সহ সে রয়েছে, সে কি করলো? সে বলল, শোনেন শোনেন খুড়া ঠাকুর, কই আমনের ঠাঁই, আমার সর্দি হয়েছে প্রাণের খুড়া, শরীরে আরাম নাই। অর্থাৎ সে বলল যে আমার সর্দি হয়েছে, আমার শরীরটা ভাল লাগছে না। এই কথা রাজেন্দ্র খুড়ায় যখন শুনিল, দরবার ক্ষমা দিয়া আন্তর বাড়ি রাজচন্দ্রের পাঠাই দিল। যখন এই পিতৃব্য অর্থাৎ রাজেন্দ্র খুড়া যখন এটা শুনলো যে রাজচন্দ্রের সর্দি এবং শরীরটা ভালো লাগছে না, তখন বলছে যে ঠিক আছে, আজকে আর দরবারে বসে লাভ নেই, তুমি ভেতর বাড়ি যাও এবং তুমি সেখানে গিয়ে বিশ্রামে থাকো। ধীরে হাঁটে অনুগতে করছে আর মন অন্তর বাড়ি যাই, চৌধুরী দিল দর্শন। তখন চৌধুরী ভেতর বাড়ির দিকে চলে গেল। গিয়ে কি করলো? গিয়ে সোনালী ধুতির কোঁচা তেপে সিপিন দিল। 3 পেস করে সোনালী ধুতি বলল, গোলাপি চাদর কাঁধের মধ্যে তুলে দিল। কাঁধের মধ্যে একটা গোলাপি চাদর নিল। জরির জুতা পায়ে দিয়া শ্যামপ্রিয়ার কাছে গেল হাঁটিয়া। অর্থাৎ জমিদার তার জমিদারি ভূষণ নিয়ে এবার শ্যামপ্রিয়ার কাছে গিয়ে উপস্থিত হলো, মানে ভেতর বাড়ি থেকে আবার বের হলো। শুনো চাই গো শ্যামপ্রিয়া, কই তোমার ঠাঁই, ঠার মারিয়া বন্দি দি গো, আইলা কিসের লাই।
বলছে তুমি কেন এসছো আর আমাকে এরকম চোখের ভাষায় ডাকছো কেন? এই কথা শ্যামপ্রিয়া যখনই শুনিল মধুর বচনে কথা কহিতে লাগিল। এটা যখন শ্যামপ্রিয়া শুনলো তখন সে মিষ্টি করে বলতে লাগলো, শুনেন শুনেন মহারাজ, কই আপনার ঠাই, অপূর্ব এক তামসা দেখলাম নরবাড়ির যাই। অর্থাৎ নরবাড়ি গিয়ে আমি একটা অপূর্ব তামাশা দেখেছি। এই কথা রাজচন্দ্র চৌধুরী যখনই শুনিল শ্যামপ্রিয়ার আগে কথা কহিতে লাগিল। এটা যখন রাজচন্দ্র চৌধুরী শুনলো তখন কি হলো, শ্যামপ্রিয়ার কে উদ্দেশ্য করে কথা বলতে লাগলো। শোনো শোনো শ্যামপ্রিয়া গো, কই তোমার ঠাই, কি বা তামসা দেখছো তুমি, কহ না বুঝাই। বলছে তুমি কি তামাশা দেখেছো সেটা আমাকে বুঝিয়ে বলো। এই কথা শ্যামপ্রিয়া যখন শুনিল রাজচন্দ্রের আগে কথা কহিতে লাগলো। এবার রাজচন্দ্রকে শ্যামপ্রিয়া বলছে, শুনুন শুনুন নাতি ঠাকুর, কই আপনার ঠাই। এখানে অর্থাৎ রাজচন্দ্রকে সে নাতি উল্লেখ করছে, অর্থাৎ সে রাজেন্দ্রের বয়সী। এটা আমরা বুঝতে পারছি যে বৈষ্ণবী কিছুটা বয়সী কিন্তু যথেষ্ট দুষ্ট এবং ধূর্ত। আচ্ছা, শুনুন শুনুন নাতি ঠাকুর, কই আপনার ঠাই, পীড়িতের দরখাস্তের টাকা দেওয়া মরে ফেলাই। বলছে আমার কে তুমি কি করবে, তোমার প্রেমের দরখাস্তের জন্য এখন একটা ফি দাও আগে। এই কথা রাজচন্দ্র যখন শুনিল এড়াই বেড়াই শ্যামপ্রিয়ারে ঠেসা ধরিল। অর্থাৎ যখন এই জাতীয় কথা শ্যামপ্রিয়া বলল তখন খুবই আগ্রহ ভরে এই শ্যামপ্রিয়ার কাছে জানতে চাচ্ছে যে আসলে সে কি বলতে চায়। যদি রাজচন্দ্র চৌধুরী প্রেমের কথা পায়, আর রাজচন্দ্র চৌধুরীর চরিত্রটা এখানে দেখা যাচ্ছে এমন, সে যদি কোনো প্রেমের কথা শোনে তখন কি হয়, আন্দারিগা রাত্র হইলে টান মন দৌড়ায় যায়। অন্ধকার রাত হলেও সে কি করে, ঘোড়ায় করে সেখানে পৌঁছায়। বেড়াইয়া শ্যামপ্রিয়ারে যখন ধরিল রংমালার কথা প্রিয়ায় কহিতে লাগিল। যখন শ্যামপ্রিয়াকে সে এই বিষয়ে নাছর বান্দার মতো ধরলো তখন রংমালার কথা শ্যামপ্রিয়া বলতে লাগলো। আপ্তারামের ঘরের মাইয়া গোলাপের ভগিনী, ইসিবাসি রাখছে নাম রংমালা রানী। অর্থাৎ এই যে আপ্তারামের মেয়ে এবং গোলাপের বোন, তার নাম রংমালা রানী। হাইসে করাইছে বিয়া, এইখানে একটু ভিন্ন ব্যাপার। বলছে এই যে রাজচন্দ্রের স্ত্রীর কথা এই দুই লাইনের মধ্যে আমরা পাই, সেটা হচ্ছে এরকম যে হাইসে করাইছে বিয়া ফুলেশ্বরী রায়। ফুলেশ্বরী রায় হচ্ছে রাজচন্দ্রের স্ত্রী। রাজচন্দ্রের স্ত্রী হচ্ছে কে, ফুলেশ্বরী রায়। তাকে তার মানে রাজচন্দ্রের পিতৃব্য খুব ইয়ে করে, এটাকে কি বলে, তাকে খুব আনন্দ আহ্লাদের সঙ্গে বিয়ে করিয়েছে। যাকে বিয়ে করিয়েছে তার নাম হচ্ছে ফুলেশ্বরী রায়। ফুলেশ্বরী রায়কে বিয়ে করাইছে, কিন্তু রংমালার ঠ্যাঙ্গের জ্ঞান আট কপালে নাই। তার রংমালার যে জ্ঞান রয়েছে, রংমালার যে সৌন্দর্য রয়েছে, সেটা ফুলেশ্বরী রায়ের নেই। শুনো শুনো শ্যামপ্রিয়া গো, কই তোমার ঠাই, নরবাড়ির পদ্ম গাছ মোরে দেখাই দেওয়া চাই। অর্থাৎ এই যে নরবাড়িতে একটা পদ্ম রয়েছে, সেই পদ্মটা আমাকে দেখাও। এই কথা শ্যামপ্রিয়া যখন শুনিল রাজচন্দ্রের আগে কথা কহিতে লাগিল। এমন কথা কইতাম যদি কোন হাইল্লা চাষার কাছে, বকশিস বলি 2 টাকা ফেলাই দিত পাশে। বলছে যে আমি এই কথা, এই যে রংমালার কথা যদি আমি কোনো চাষার কাছে বলতাম, তাহলেও সে 2-4 টাকা বকশিস দিত। কিন্তু এখন রাজচন্দ্র তা দিচ্ছে না। এটা শ্যামপ্রিয়া কৌশল করে এই কথাটা বলছে। এই কথা রাজচন্দ্রে যখন শুনিল শ্যামপ্রিয়ার কাছে চৌধুরী বড় শরম পাইল। এই কথা শুনে রাজচন্দ্র কি করলো, যথেষ্ট লজ্জিত হলো যে শ্যামপ্রিয়াকে সে ইতিমধ্যে কোনো টাকা করে দেয়নি। কি দিব বলে ভাবিতে লাগিল, জেবে হাত দিয়া টাকা প্রিয়ার হাতে দিল। তখন শ্যামপ্রিয়াকে সে পকেট থেকে 1 টাকা বের করে দিল। ইহা দেখি শ্যামপ্রিয়া রাগান্বিত হইল।
এই যে মাত্র 1 টাকা দিল, এটাতে শ্যামপ্রিয়ার খুব রাগ হলো। হাতের টাকা শ্যামপ্রিয়া ফেলাইয়া দিল, মানে টাকাটা ফেলে দিল। আমি হেন যাইত বৈরাগী, তোমার দরজায় ঘর, লক্ষ টাকা আছে আমার জুম্বুলের ভিতর। বলছে যে তোমার এই 1 টাকার মতো লক্ষ টাকা আমার এই থলিতে রয়েছে, এই জুম্বুলের মধ্যে রয়েছে। বৈষ্ণবীর কাছে চৌধুরী বড় শরম পাইল, মধুর বচনে কথা কহিতে লাগিল। শুনো চাই গো ভন্দিদি গো, শুনো মন দিয়া, তুমি এই মূল্য তোমার নামে লিখে দিব আমি। বলছে যে আমি এরকম পারি যে তোমাকে এই পুরো গ্রামটা তোমাকে লিখে দিতে পারি। টাকার কি বা রাট, আমার জাগার কি বা রাট। বলছে আমার টাকারও কোনো অভাব নেই, রাট মানে অভাব, টাকারও রাট নেই, আমার জায়গারও রাট নেই। দিনের দিনে করে দিব তোমার নামে রাজগঞ্জের হাট। বলছে রাজগঞ্জের যে হাটটা আছে সেটা আমি তোমার নামে করে দেব। এই কথা বৈষ্ণবী যখন শুনিল, রাজচন্দ্রের আগে কথা কহিতে লাগিল। এই কথা যখন শ্যামপ্রিয়া শুনলো, তখন আবার সে কথা বলতে শুরু করলো। কি বললো? বাকির নামে ফাঁকি দাদা, সর্বলোকে জানে, সারিলে আপন কার্য ফিরি নাহি মনে। অর্থাৎ বলছে যে বাকির কাজ হয় না, বাকির নাম ফাঁকি। এই কথা রাজচন্দ্র যখন শুনিল, পকেটে সিনের কাগজ টান দিয়া লইল। এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তখনকার যে কাগজ, এখন কাগজ আমাদের কাছে ভিন্ন রকম, কিন্তু একসময় এই কাগজ, চীন দেশে কাগজ তৈরি হতো, সেই কাগজ এই বিশেষ বিশেষ যারা অর্থবিত্তশালী তাদের কাছে এরকম কাগজ থাকতো। সেই চীনের কাগজ পকেট থেকে সে টেনে নিল। কে? রাজচন্দ্র। আপন হস্তে কাগজ লিখিতে লাগিল, 60 ঘর বৈরাগীর জায়গার মালিক লেখিয়া সে দিল। এখন এই যে 60 ঘর বৈরাগীর জায়গা ছিল, সেই জায়গাটা পুরোটা কার নামে লিখে দিল? শ্যামপ্রিয়া বৈষ্ণবীর নামে লিখে দিল। কে দিল? রাজচন্দ্র চৌধুরী। বৈষ্ণবীর হস্তে যখন কাগজ সে দিল, ইহা দেখি বৈষ্ণবী বড় খুশি হইল। এই যে যখন কাগজ লিখে দিল, বৈষ্ণবী খুবই খুশি হলো। শুনো শুনো নাতি ঠাকুর, কই তোমার ঠাই, সাইদণ্ড বেলা থাকতে আসিও ভাই। অর্থাৎ ওই যে সে বিকেল বেলা গেল, সেই বিকেল বেলায় আবার নরবাড়িতে যাওয়ার জন্য বলল। এই কথা রাজচন্দ্র ফিরি যখন শুনিল, কত দূর যাইয়া চৌধুরী ভাবিতে লাগিল। এই কথা শুনে সে তো ফিরে আসছিল, কিছু দূর গিয়ে সে ভাবা শুরু করলো এবং ভাবিতে লাগিল, রাজচন্দ্র বলে আমি কি কাজ করিলাম, ভেদের কোনো কথা বৈষ্ণবিত্ব না জিজ্ঞাসা করিলাম। ভেদের মানে হচ্ছে এখানে তন্ত্রমন্ত্রের। সে বলছে যে আমি বৈষ্ণবী যে এরকম বললো, আমি তো বৈষ্ণবীকে জিজ্ঞাসা করলাম না সে কোনো তন্ত্রমন্ত্র ইত্যাদি জানে কিনা। কদ্দুরা যায় চৌধুরী দৌড়িতে লাগিল, শ্যামপ্রিয়ারে বলি চৌধুরী রগদি চলিল। শ্যামপ্রিয়াকে ডাকতে ডাকতে সে রগদি চলিল, মানে সে খুব তাড়াহুড়া করে চলতে লাগলো। সে অন্য দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগলো শ্যামপ্রিয়াকে ধরার জন্য। পিছুমুখী শ্যামপ্রিয়ায় নজর করি চায়, রাজচন্দ্রে দৌড়ানলেছে এমন দেখা যায়। এখন শ্যামপ্রিয়া পেছনের দিকে ফিরে দেখছে যে রাজচন্দ্র যেন দৌড়ায় তার দিকে আসছে। তখন বলছে, শুনেন শুনেন নাতি ঠাকুর, কই আমের ঠাই, তুষ্টি মুষ্টি কথার মধ্যে দৌড়াও কিসের লাই। বলছে যে আপনার সঙ্গে তো আমার খুব সফল আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, এর মধ্যে দিয়ে আপনি আবার দৌড়ানো শুরু করলেন কেন? শুনো চাই গো ভন্দিদি গো, দৌড়াই আইছি আমি, জ্ঞান টেয়ান মন্ত্রতন্ত্র জাননি গো তুমি। বলছে যে তুমি কোনো তন্ত্রমন্ত্র, তুমি কোনো এটাকে কি বলে, বিশেষ জ্ঞান, এগুলো জানো কিনা, যার মাধ্যমে তুমি এই আমাদের অর্থাৎ রংমালার সাথে আমার একটা যোগাযোগ ঘটিয়ে দিতে পারো। এই কথা শ্যামপ্রিয়ায় যখন শুনিল, হ্যাক্কর করে শ্যামপ্রিয়া হাসিয়া উঠিল। হ্যাক্কর করে মানে হঠাৎ করে খিলখিলিয়ে হেসে উঠল সে, এবং সে বলছে এরকম, যে এলাকা শিখছি আমি টিপরার জ্ঞান। টিপরার জ্ঞান মানে ত্রিপুরায় এক সময় ধারণা করা হতো যে ভারতবর্ষের ত্রিপুরায় হচ্ছে সব এই তন্ত্রমন্ত্রের আখড়া, সেখানে এই বৈষ্ণবী
এই জ্ঞান সাধনা করে এসছে, সে সে বলছে যে যেদিন লাগাত শিখছি আমি টিপরার জ্ঞান, 7 বার হইছি বুড়া 7 বার জোয়ান। এই টিপরার জ্ঞানটা দিয়ে আমি 7 বার বুড়ো হওয়ার পরেও 7 বার জোয়ান হয়েছি। হুঙ্কারে আসমানের তারা পারি নামাই বারে, আমি হাঁক দিলে আকাশের তারা নেমে আসে। পাতালে পাতালে বালু আনি পারি গণিবারে, আমি পাতালের সকল বালি এনে গুনতে পারি। যদি আমি বুড়া মুখে পাড়ি দিব পান, ভাটা গান জোয়ারের জল সে ধরে উজান। যে আমি যদি একটা বুড়োর মুখে পান পুরে দিতে পারি তাহলে কি হবে, এই ভাটির গাঙের মধ্যেও জোয়ার এসে পড়বে। যা বলছিলাম, এই কথা রাজচন্দ্রে যখন শুনিল, রাজচন্দ্র যখন এই কথা শুনল, শ্যামপ্রিয়ার আগে কথা কহিতে লাগলো। শুনো চাই গো বন্দি দিগো, কই তোমার ঠাই, পান পড়া জ্ঞানে মন প্রত্যাল দেওয়া চাই। বলছে যে ঠিক আছে, তুমি যখন এরকম পান পড়া দিতে পারো, তখন সেই বিশেষ যে গুণজ্ঞান সেটা তুমি আমাকে দাও। এই কথা শ্যামপ্রিয়া যখন শুনিল, মহারাজের আগে কথা কহিতে লাগিল। কি দি প্রত্যাল দিব, এখন প্রত্যালের জিনিস নাই, এক মূলের পান সুপারি আনি দেওয়া চাই। বলছে যে এই যে এই বিশেষ তন্ত্রমন্ত্র, এই তন্ত্রমন্ত্রটার জন্য কি দরকার, এক মূলের মানে যত টাকা চাইবে তত টাকায়, প্রথমবারে যত টাকা চাইবে তত টাকায় কি নিয়ে আসতে হবে, পান সুপারি, এই দুটা এনে দিতে হবে। এই কথা রাজচন্দ্রে যখন শুনিল, বৈকালে আনিব বলি অন্তর বাড়িতে গেল। এই কথা যখন সে শুনলো, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, বিকালবেলা সেটা আনবো। শ্যান সন্ধ্যা করি খানা যে খাইল, খানা খাই মহারাজ শয়ন করিল। অর্থাৎ রাজচন্দ্র এই সব কথার পরে গিয়ে নাওয়া খাওয়া করে শুলো। সাতদণ্ড বেলা থাকতে উঠিয়া বসিল। এখন কি হলো, 4 দণ্ড বেলা থাকতে অর্থাৎ বিকেল বেলা সে উঠলো, উঠিয়া বসিল। রামভাড়ালি বলাইতে লাগিল। রামভাড়ালি আগে একবার আলোচনায় আমরা বলছিলাম, রামভাড়ালি হলো রাজচন্দ্রের প্রধানমন্ত্রী, তাকে সে ডাকছে। শোনো শোনো রামভাড়ালি, কই তোমার ঠাই, জলদি করে ধল্লা টাঙন সাজাই আলো চাই। অর্থাৎ আমার সাদা ধল্লা মানে সাদা সাদা ঘোড়াটা তুমি দ্রুত সাজিয়ে আন। এই কথা রামভাড়ালি যখনই শুনিল, ধল্লা টাঙন রামায়ণ সাজাইয়া আনিল। তখন এই সাদা ঘোড়াটা এই রামভাড়ালি সাজিয়ে নিয়ে আসলো। রামায় আনিল ঘোড়া করিয়া সাজন, তা দেখি মহারাজের খুশি হইল মন। এবং যখন এই সাদা ঘোড়াটা সাজিয়ে নিয়ে আসছে, মহারাজ তখন খুশি হলেন। এবার কি হলো, সাজি পাড়ে মহারাজ টাঙ্গনে চড়িল, কালাবারোর বাড়ি বলি টাঙ্গন ছাড়ি দিল। এখন সে কালাবারোর বাড়ি অভিমুখে ঘোড়া হাঁকালো। সেইখানে যাই মহারাজ ঘোড়ারে দিল বাড়ি। এবার সেখানে গিয়ে ঘোড়াকে থামতে বলল, বাড়ি দিল চাবুক দিয়ে। চলিল রে দেবের ঘোড়া মহাদর্প ছাড়ি। ওই কালাবারের বাড়ি অভিমুখে ঘোড়া খুব জোরে ছুটলো। সেইখানে তো মহারাজ টাঙ্গন ছাড়ি দিল, কালাবারোয়ের বাড়ির যাই দর্শনও দিল। এবং অল্প কিছুক্ষণের মধ্যে সে কালাবারোয়, এখানে একটু বলে রাখা দরকার, কালাবারোয় মানে যে পানের বরজ যার আছে সেই পান ব্যবসায়ী, এই পান ব্যবসায়ীর বাড়িতে সে গেল, কালাবারোয়ের বাড়িতে গেল। আম গাছের লগে ঘোড়া বন্ধন করিল, ঘোড়াটাকে আম গাছের সাথে বাঁধলো। কালাবারোয় বলাইতে লাগলো। কালাবারোয় করে সে ডাকছে। 1 ডাক 2 ডাক 3 ডাক দিল। 3 ডাকের রক্তে কালায় স্বর কানে শুনিল। তখন এই রাজচন্দ্রের ডাকার স্বরটা তখন এই কালাযোগী শুনল। ডাক শুনি কালাবারোয় বাইরে আসিল, 22 মুল্লুকের হাকিম দেখি কাঁপিতে লাগিল। ডাক শুনে এসে সে যখন বাইরে আসলো, দেখলো যে রাজচন্দ্র, এবং রাজচন্দ্রকে দেখে সে ভয়ে কাঁপছে।
1000 টাকা দিয়া কর্তার না পাইল দর্শন। বলছে যে কখনো 1000 টাকা দিয়েও তো আমি এই জমিদারের দেখা পাইনি, আমনে আমনে আইলেন কর্তা কিসের ওখান। বলছে যে কেন এখন কি কারণে যাকে আমি 1000 টাকা দিয়ে দেখা পাই না তিনি এখন চলে আসলেন। এই কথা কালাবারই যখন কহিল, কালার আগে মহারাজ কহিতে লাগিল। কালাবারই যখন বলল যে মানে আমি তো 1000 টাকা দিলেও মহারাজের দর্শন পাই না, আপনি এখন কি কারণে আসলেন। তখন এই রাজচন্দ্র বলছে, শুনো শুনো কালাবারই কই তোমার ঠাঁই, তোমার কাছে আইছি আমি এক বিড়া পানের লাই। অর্থাৎ এক বিড়া পানের জন্য আমি তোমার কাছে এসেছি। মহারাজের কথা কালায় বিশ্বাস না করিল, বাড়ির থেকে মহারাজ দিতেন হুকুম করিয়া, বাড়িতে 2-3 গাড়ি পান আমি দিতাম পাঠাইয়া। বলছে যে আপনি যদি বাড়িতে থেকে আমার কাছে খবর পাঠাতেন, আমি 2-3 গাড়ি পান আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম, আপনি কেন এত দূর কষ্ট করে এলেন। সে পান নয় কালাবারই কই তোমার ঠাঁই, এক মুলি এক বিড়া পান নিজে কিনতে চাই। বলছে যে আমি সেই পান চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি এক মূলে তোমার কাছে এক বিড়া পান কিনবো। এই কথা কালাবারই যখনই শুনিল, তখন কালাবারই বিশ্বাস করিল, বসিবারে ভালো স্থান করিয়া সে দিল, আপন বাড়িতে যাই দর্শন দিল। তখন কি করলো, এই মহারাজকে বসার জন্য একটা উঁচু জায়গা ভালো স্থান করে দিল এবং সে ভিতর বাড়ির দিকে গেল। শুনো শুনো বারুণী, বারুণী মানে কালাবারের স্ত্রীর কথা বলছে। কালাবারের স্ত্রীর আরেকটা নাম আছে, আমরা সামনে গেলে পাবো। শুনো শুনো বারুণী কই তোমার ঠাঁই, ভালা ভালা বাসি বাসি এক বিড়া পান জলদি আনো চাই। বলছে যে ভালো দেখে দেখে বড় বড় দেখে এক বিড়া পান তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো। এই কথা রামতারায় যখন শুনিল, তাহলে এই যে বারুণী বা কালাবারের স্ত্রী তার নাম হচ্ছে রামতারা। এই কথা রামতারায় যখন শুনিল, ভারল বরে বারুণী যায় উপস্থিত হইল। ভারল বর মানে যে পানের বরজে ভালো পান হয়, সেই বরজে সে গেল, বাসি বাসি এক বিড়া পান তুলিয়া আনিল। সেখান থেকে এক বিড়া পান তুলে আনলো, কালাবারের হস্তে আনি সেই পান দিল। কালাবারকে এনে বললো যে এই নাও, তুমি যে এক বিড়া পান চেয়েছিলে এটা নাও। পান লই কালাবারই করছে আগমন, মহারাজের কাছে আসি দিল দর্শন। তখন এই কালাবারই এক বিড়া পান নিয়ে এসে মহারাজের কাছে আসলো। পান দেখে মহারাজ বড় খুশি হইল, দামের কথা কালাবারই জিজ্ঞাসা করল। তখন কালাবারইকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা ঠিক আছে, তোমার এই পানের দাম কত। কালায় বলে, মহারাজ আমি কইতাম ন, যা দেন আপনার মুনাসিব হয়। বলছে যে আপনার যা ইচ্ছে আপনি তাই দিন, আমি কোনো দাম বলবো না। এই কথা মহারাজ যখন শুনিল, কি দিব বলি সুসুমুসু লইল। এখন কি দেবে এটা সে ভাবছে, ইতস্তত করছে। শ্যামপ্রিয়ার হাতে একবার 1 টাকা দিয়া কত শরম দিল মোরে বৈষ্ণবী শ্যামপ্রিয়া। বলছে যে শ্যামপ্রিয়াকে আমি একবার 1 টাকা দিয়ে সে আমাকে যথেষ্ট লজ্জায় ফেলেছে। ইহা বলে মহারাজ ভাবিতে লাগিল, যাবে হাত দিয়ে কালার হাত দিয়ে 5 টাকা দিল এবং তখন পকেটে হাত দিয়ে কালাবারইকে 5টা টাকা দিল। টাকা পাই কালাবারই বড় খুশি হইল, হাত জোড় করে কালায় নমস্কার দিল। তাহলে কি হলো, এবার এই কালাবারই কি করলো, কালাবারই এই 5 টাকাতে খুব খুশি হলো এবং হাত জোড় করে নমস্কার জানালো। এই পর্যন্ত কি হলো, আমরা দেখি যে এই যে বিশেষ তদবিরের জন্য রাজচন্দ্রের পান কেনা হলো। এই পর্যায়ে আজকে এ পর্যন্তই। সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে আগামী শনিবারে। নিশ্চয়ই আমরা আপনাদের অপেক্ষায় থাকবো এবং আপনারাও আমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত নিরন্তর শুভেচ্ছা। জয় বাংলা।